প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির পরীক্ষা কিন্তু এটার মধ্যে হয়ে গেছে। তো আজকে ছিল আমাদের ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির কলা ইউনিটের পরীক্ষা। তো এই পরীক্ষাটা প্রশ্ন আমার কাছে দেখো অলরেডি হাতেই আছে। তো আজকে আমরা এটার ইংলিশ পার্ট সলভ করব এবং ফুল ব্যাখ্যা সহ সম্পূর্ণ হবে। এবং তোমরা কমেন্টে অবশ্যই জানাবা যে তোমাদের পরীক্ষা কেমন হয়েছে এবং তোমার ইংরেজিতে কয়টা প্রশ্ন উত্তর তোমার মিলেছে। হ্যাঁ, তুমি শুধু একটু আজকে মিলাবা এবং প্রত্যেকটা প্রশ্ন আমরা অ্যানালাইসিস করব। এখন এটা কিন্তু একটু টাইম লাগবে ভিডিওটা, কারণ হচ্ছে আমরা প্রত্যেকটা কোশ্চেন তুলে তুলে আমরা অ্যানালাইজ করব, যে কারণে তুলতে একটু টাইম লাগবে। সো ভিডিওটা আই হোপ তুমি না টেনে একদম সম্পূর্ণ দেখবা। যারা এই বছর পরীক্ষা দিয়েছো তাদের জন্য তো অবশ্যই দেখতেই হবে, মিলাতে হবে। আর যারা নেক্সট ইয়ারে পরীক্ষা দিবা তো তোমাদের জন্য অবশ্যই কি প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন কিছু সলভ করতে হবে। প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন সলভ এর কোনো বিকল্প নেই, তুমি যদি বিকল্প কোনোভাবে খুঁজে পাবে না। এজন্য অবশ্যই অবশ্যই তুমি এটা আজকে হোক বা কালকে হোক দেখবা এবং প্রত্যেকটা ব্যাখ্যা সহ তোমাকে আমি বলে দিচ্ছি একটু পরে। হ্যাঁ, তো দেখো প্রথম কোশ্চেন কোথা থেকে আসছে। আমরা কিন্তু আমাদের এই পেজ থেকে এবং ইউটিউব চ্যানেল থেকে বলেছিলাম যে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে কোন কোন টপিক থেকে প্রশ্ন আসতে পারে। সো দেখো প্রথম টপিকে যেটা ছিল সেটা হচ্ছে প্যাসিভ করতে বলছে। দ্যাট মিনস এটা ভয়েস চেঞ্জ থেকে প্রশ্ন হয়েছে, রাইট? তো ভয়েস চেঞ্জ থেকে প্রশ্ন হওয়া তার মানে কি হবে, এটা আমাদের আমি কিন্তু বলেছিলাম ওই ভিডিওর মধ্যে যে ভয়েস চেঞ্জ তোমাকে পড়তে হবে। হ্যাঁ, তাহলে ভয়েস চেঞ্জ থেকে প্রশ্ন হয়েছে। হুইচ ওয়ান ইজ দ্য কারেক্ট প্যাসিভ ফর্ম? তো দেখো প্যাসিভ ফর্মের ক্ষেত্রে সবসময় কিন্তু একটা অক্সিলারি থাকে এবং তার সাথে কি থাকে, V3 থাকে। তো দেখো আমরা একটু মিলাই, প্রথমে কি আছে এখানে, হুইচ ওয়ান ইজ দ্য কারেক্ট প্যাসিভ ফ্রম টু ক্রিমিনালস। যেহেতু সাবজেক্টটা প্লুরাল আছে আমরা ভার্বটা অবশ্যই প্লুরাল নিব, ঠিক আছে, নিলাম। তার মানে অক্সিলারি চলে গেছে এবং ভার্বের থার্ড ফর্মও দেখো পানিশড, ভার্বের থার্ড ফর্মে গেছে। প্রত্যেকটাই আছে ওয়্যার পানিশড, ওয়্যার পানিশড, ওয়্যার পানিশড, ওয়্যার পানিশড। এটা এই কারণে কিন্তু তুমি কিন্তু আরো বেশি কনফিউশনে পড়ে গেছো যে তাহলে কোনটা আসলে এক্স্যাক্টলি হবে। তো এবার এতটুকু পার্ট দেখে চেনার কোনো উপায় নেই যে কোনটা হবে। তো পরের পার্টটা দেখো, পরে কি আছে, হোয়াইল লেখা আছে। তো হোয়াইলের কিন্তু একটা নিয়ম আছে, হোয়াইল যেখানে থাকে এরপরে ভার্বের সাথে আইএনজি বসাইতে হয়, ঠিক আছে। ওয়াজ বা ওয়্যার প্লাস আইএনজি বসাতে হয়। এখন তুমি দেখবা যে পরে কি ভার্বের সাথে আইএনজি বসিয়েছে নাকি বসায় নাই। যদি বসায় তাহলে তো হতে পারে, না বসাতে কারেক্ট হবে না। সো ওয়ান রিলিজড, তার মানে এখানে কোনো ভার্বের সাথে আইএনজি দেয় নাই, তারপরে এটা কি আমাদের উত্তরটা হবে না। সেকেন্ড কোশ্চেন দেখো, টু ক্রিমিনালস ওয়্যার পানিশড অ্যান্ড ওয়ান রিলিজড। হ্যাঁ, এটা হওয়ার সম্ভাবনা আছে, এই পর্যন্ত তো অবশ্যই কারেক্ট। এবং তারপরে অ্যান্ড ওয়ান রিলিজড, জাস্ট সিম্পল বাক্যে লিখেছে যে দুইজন ক্রিমিনালকে শাস্তি দেওয়া হয়েছিল এবং একজনকে কি দেওয়া হয়েছে, মুক্তি দেওয়া হয়েছে। তো সি নাম্বারটা দেখে দেখো একটু, টু ক্রিমিনালস ওয়্যার পানিশড, সেম, হ্যাঁ এতটুকু বন্ধু ঠিক আছে। হোয়েন ওয়ান রিলিজড, মানে যখন একজনকে মুক্তি দেওয়া হয়েছে তখন দুজনকে পানিশ করা হয়েছে। এটা কিন্তু আসলে বাক্যটার অর্থই মিলে না, তার মানে এটা হবে তার উত্তর। টু ক্রিমিনালস ওয়্যার পানিশড অ্যান্ড ওয়ান ওয়াজ রিলিজড, এখানে কিন্তু বাক্যের অর্থটা মিলছে না। তাহলে কোনটা হতে পারে বলতো? অপশন বি কারেক্ট, ঠিক আছে, অপশন বি হচ্ছে এখানে কারেক্ট অ্যান্সার। সো এবার এই পড়া দেখো 27 নাম্বার কোশ্চেন কোনটা ছিল। 27 নাম্বার কোশ্চেন আমরা একটা তুলি এবং তোলার পরে ব্যাখ্যাটা দিব যে 27 নাম্বার কোশ্চেন থেকে কোনটা কোন ধরনের প্রশ্ন হয়েছে। সো আমরা একটু দেখি 27 নাম্বার কোশ্চেনে কি আছে। সো ওয়াই হ্যাজ শি ড্যাশ ইওর ইনভাইটেশন, ঠিক আছে। তাহলে আমরা একটু 27 তুলে ফেলি যে হোয়াই, প্রশ্ন ছিল এমন যে হোয়াই হ্যাজ শি ড্যাশ ইওর ইনভাইটেশন, বলছে এই গ্যাপে আসলে কি বসবে। হোয়াই হ্যাজ শি ড্যাশ ইওর ইনভাইটেশন, ইন্টারভিউ সেন্টেন্স। এখন এখানে অপশন এ দেখো, অপশন এ ছিল টার্নড অন। আচ্ছা, অপশন বি দেখো, অপশন বিতে কি ছিল, অপশন বি ছিল হচ্ছে টার্নড অফ। আচ্ছা, এবং অপশন সি তে দেখো যে টার্ন আপ এবং হচ্ছে টার্ন আপ ছিল। অপশন ডি তে কি ছিল, টার্ন ডাউন। ফাইন, তাহলে এখান থেকে দেখো এটা কিন্তু একটা অ্যাপ্রোপ্রিয়েটের ব্যবহার। দেখো প্রত্যেকটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন আছে এখানে, টার্ন অফ, টার্ন ডাউন। তাহলে টার্ন অন মানে তো কোনো কিছু অন করা, টার্ন অফ মানে বন্ধ করে দেওয়া। তাহলে এই দুটো তো হয় না, ইনভাইটেশনের সঙ্গে তো আর বন্ধ আর অফ হয় না। তো টার্ন আপ মানে তো এটা তো হবে না, তাহলে কোনটা হবে, টার্ন ডাউন, এই একটা অপশন কারেক্ট অ্যান্সার। তাহলে কি অপশন 27 যেটা ছিল অ্যান্সারটা ডি নাম্বারটা হচ্ছে এখানে কারেক্ট অ্যান্সার। আচ্ছা, এরপর আমরা 28 করি, দ্য অ্যান্টোনিম অফ পার্নিশাসিস। আচ্ছা, এখানে বলেছে দ্য অ্যান্টোনিম অফ পার্নিশাসিস। আচ্ছা, একটু দেখি আমরা যে 28 নাম্বারে বলছে অ্যান্টোনিম, কার অ্যান্টোনিম প্রে করতে বলছে, অ্যান্টোনিম অফ পার্নিশাস। পার্নিশাসের অ্যান্টোনিমটা কি? হ্যাঁ, তো আমি শর্টকাটে লিখে ফেলি একটু, পার্নিশাস। এখন তুমি দেখো লাস্টে যেহেতু ও ইউএস আছে, মনে রাখবা লাস্টে যদি ও ইউএস থাকে তাহলে ওই ওয়ার্ডটা কিন্তু কি হয়, অ্যাডজেক্টিভ হয়ে যায়। হ্যাঁ,
তো পারনিশাস এর বাংলা হচ্ছে ক্ষতি, কি করা, ক্ষতি করা। তো আমরা এখন দেখবো কোন অপশনে আমাদের ক্ষতি করা মিলে। দেখে অপশন এ তে কি দিয়েছিল এখানে, হেল্পফুল। দেখো তাহলে কত বোকার কোশ্চেন, যারা অ্যান্সার দেয় কোর্স তারা কিন্তু ফুললি বোকা, সিলি হবে, কারণ পারনিশাসের বাংলা কি হবে, ক্ষতি করা হবে। হেল্পফুল মানে সাহায্য করা, কি হয় না, হবে না। তাহলে বি নাম্বারটা দেখো একটু, বি নাম্বারে কি বলেছিল, হার্মলেস। আচ্ছা হার্মলেস মানে কি, এটা তো মানে ক্ষতি না করা, এটা হবে না। তার মানে সি নাম্বার দেখো বলছে হার্মফুল, তাহলে আমরা কি সি নাম্বার কারেক্ট করতে পারি যে হার্মফুল মানে কি, ক্ষতি করা। আমরা জানি, উই অল নো দ্যাট হার্মফুল মিন্স কি, ক্ষতি করা। তাহলে আমাদের অপশন 28 উত্তর কি ছিল, হার্মফুল, ক্ষতি করা। এবার আমরা চলে যাই 29 নাম্বার কোশ্চেনে। 29 নাম্বার কোশ্চেনে কি ছিল দেখো, 29 কোশ্চেনে কি ছিল আমরা একটু দেখি। আচ্ছা ভয়েস টেন্স থেকে আমরা প্রথম দেখলাম প্রশ্ন আসছে, অ্যাপ্রোপ্রিয়েট থেকে প্রশ্ন আসছে। এবার হচ্ছে শি সিংস ভেরি ওয়েল। দেখো চমৎকার, ক্লাস 9-10 এর প্রশ্ন এটা, কিন্তু জাস্ট 9-10 তোমরা যারা ভালো করে ট্যাগ কোশ্চেন করছিলা সেখান থেকেই প্রশ্ন চলে আসছে, শি সিংস ভেরি ওয়েল। আচ্ছা ফাইন, এখন তোমাকে বলছে এটা ট্যাগ কোশ্চেন করতে, হ্যাঁ, আর কিছু না। তো আমি একটু ট্যাগ কোশ্চেন সরাসরি অ্যান্সারটা করি। হ্যাঁ, এখানে অনেক অপশন ছিল, বাট এখানে আসলে কি হবে, তো ট্যাগ কোশ্চেনের ক্ষেত্রে তোমার মনে আছে না, ক্লাস 9-10 যখন পড়ছো, সিংস কি হয়, এই যে দেখো ভার্ব, এই ভার্বের সাথে কিন্তু এস আছে, তাই না? তো আমরা জানি ভার্বের সঙ্গে এস থাকলে কি নিতে হয়, ডাজ নিতে হয় কিন্তু, হ্যাঁ। এবং যখন এই সেন্টেন্সটা অ্যাফার্মেটিভ হবে, তোমাকে এখানে এই অক্সিলারির সঙ্গে নট যুক্ত করতে হবে, যুক্ত করতে হবে, নট যুক্ত করতে হবে, এবং এই সাবজেক্টটা তোমাকে নিতে হবে। তাহলে আমাদের এখানে অপশন সি নাম্বার, অপশন সি তে ছিল ডাজেন শি, উত্তরটা কি হবে, ডাজেন শি। আমি আবার একটু রিপিট করি, হ্যাঁ, একটু ভালো করে বুঝাই। দেখো তো এই যে ভার্বের সঙ্গে যদি এস থাকে তখন তোমাকে কি আনতে হয়, ডাজ লিখতে হয়। যদি এস না থাকতো তুমি ডু লিখতা। তো এই যে সেন্টেন্সটা অ্যাফার্মেটিভ, তাহলে আমরা এর সঙ্গে নট যুক্ত করব, ডাজেন্ট শি। এটা হচ্ছে কি পানির মতো যে কোশ্চেন, কিন্তু আই হোপ এটা সবাই পারছে, হ্যাঁ, এখানে তো ভুল হওয়ার কোনো ওয়েই নেই। আচ্ছা এবার 30 নাম্বার কোশ্চেনে দেখি আমাদের যে কোনটা আমাদের 30 নাম্বার কোশ্চেন হবে। হ্যাঁ 30 নাম্বার দেখো, ফাইন। তো দ্য অ্যাডজেক্টিভ ফর্ম অফ অ্যাডভাইস। আচ্ছা দ্য অ্যাডজেক্টিভ ফর্ম অফ অ্যাডভাইস বলছে যে, আমি কিন্তু বলছি যে পার্টস অফ স্পিচ থেকে প্রশ্ন আসবে, হ্যাঁ, যে কোনটার কি ফর্ম হতে পারে। দ্য অ্যাডজেক্টিভ ফর্ম অফ অ্যাডভাইস, এগুলো কিন্তু ঢাকা ইউনিভার্সিটির প্রশ্ন হয়, সেম কোশ্চেন। তো অ্যাডভাইসের অ্যাডজেক্টিভ ফর্মটা কি? আচ্ছা মনে রেখো এক্ষেত্রে যদি কোথাও এইবল থাকে, এইবল দিয়ে যত ওয়ার্ড হবে সবই অ্যাডজেক্টিভ হবে। সাপোজ তুমি বললা ক্যাপেবল, অ্যাডজেক্টিভ, দেখছো এবিএল আছে, এবিএল থাকলে সেটা অ্যাডজেক্টিভ হবে, ক্যাপেবল অ্যাডজেক্টিভ। তো এখানে কিন্তু অপশন কত মধ্যে আমরা দেখি যে ছিল হচ্ছে অ্যাডভাইজেবল, অপশন এ ছিল অ্যাডভাইজেবল, অপশন বি হচ্ছে অ্যাডভাইস। তাহলে অপশন এতেই তো আমাদের উত্তর হয়ে যাচ্ছে, যেহেতু এখানে অ্যাডভাইজেবল লেখা ছিল, মানে এ বি এল ই লেখা ছিল। তাহলে এ বি এল ই দেখেই আমরা বলতে পারি এটা হচ্ছে কি আমাদের অ্যাডজেক্টিভ, কারণ আমরা ওয়ার্ড দেখেই পার্টস অফ স্পিচ চিনতে পারি যে এবল থাকলে অ্যাডজেক্টিভ হবে, শন থাকলে নাউন হবে। এগুলো কিন্তু অবশ্যই তুমি অ্যাডমিশন টেস্ট যেহেতু দিয়েছো অবশ্যই করে ফেলছো। আচ্ছা এবার 31, আচ্ছা 31 কোশ্চেন দেখি আমরা। 31-এ এখানে বলেছে হোয়াট টাইম, আচ্ছা কোন সময়ে, হোয়াট টাইম ড্যাশ, হোয়াট টাইম ড্যাশ, আচ্ছা ড্যাশ দিয়েছে। এখন এখানে অপশন ইতে ছিল ইজ দ্য ট্রেন লিভিং, হোয়াট টাইম ইজ দ্য ট্রেন লিভিং, হোয়াট টাইম ইজ দ্য ট্রেন লিভিং। আচ্ছা এখন এটা ছিল অপশন এ, হ্যাঁ। অপশন বি, বিতে ছিল কি লিভস দ্য ট্রেন, লিভস দ্য ট্রেন। তুমি অ্যান্সারটা করতে থাকো যে কোনটা তুমি দিয়েছো, হ্যাঁ একটু কমেন্ট করতে থাকো। অপশন সি তে কোনটা ছিল, অপশন সি ছিল হচ্ছে দ্য ট্রেন লিভস, ওকে ফাইন। অপশন সি ছিল হচ্ছে দ্য ট্রেন লিভস, দ্য ট্রেন লিভস। অপশন ডি কোনটা ছিল দেখো, অপশন ডি ছিল হচ্ছে ডাজ দ্য ট্রেন লিভ। এই যে দেখো ভাই এই কোশ্চেন তোমাকে বুঝতে হবে আগে ওই কোশ্চেন দেখে কোন জায়গা থেকে কোন টপিক থেকে প্রশ্ন হয়েছে। যেহেতু ডাব্লিউএস দিয়ে কোশ্চেন করছে তার বাক্যটা কি বাক্য, ইন্টারোগেটিভ বাক্য। আমরা জানি যে ইন্টারোগেটিভ বাক্যে তোমাকে একটা অক্সিলারি কি প্রয়োজন রয়েছে, হ্যাঁ অক্সিলারি প্রয়োজন রয়েছে। এখন এখানে তো অক্সিলারি দেয়ই নাই, তার মানে এটা হওয়ার কোনো কথাই নাই। দ্য ট্রেন লিভস এখানেও দেয়নি, হওয়ার কোনো কথাই নাই। ইজ দ্য ট্রেন লিভিং, দেখো এটা কিন্তু কন্টিনিউয়াস টেন্সে না, এটা কিন্তু বলতেছিল কি হোয়াট টাইম, মানে কোন সময় ট্রেনটা ছাড়ে, প্রেজেন্ট টেন্সে আছে এবং প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আছে। তার মানে আমরা তো ইজ নিতে পারবো না, ইজ নিয়ে তো কন্টিনিউয়াস টেন্সে করতে পারবো না। তাহলে আমরা কি অবশ্যই সিম্পল প্রেজেন্টে করব বা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে করব। ডাজ দ্য ট্রেন লিভ বলছে কোন সময়ে ট্রেনটা ছাড়ে, তার মানে এই যে ইন্টারোগেটিভ বাক্য কারণ আমরা এখানে ডাজ ইউজ করতে হবে, হ্যাঁ। তার মানে 31-এ কি পাইলা, ডি নাম্বার অপশনটা কারেক্ট হবে।
আচ্ছা, এবার 32 নাম্বারে আমরা দেখি, প্রত্যেকটা আমরা করে ফেলবো সলভ। হ্যাঁ, একটু ধৈর্য ধারণ করে দেখো, তোমার পরবর্তী পরীক্ষার জন্য কাজে দিবে। 32 নম্বরে কি আছে? আচ্ছা, সো 32 নম্বরে আছে এ রেড লেটার ডে। আমি গতকালকেই বসে বসে ইডম ফ্রেজ শেখাচ্ছিলাম বাচ্চাদেরকে। হ্যাঁ, ইডম ফ্রেজ হচ্ছে, আমি বলেছিলাম যে অ্যাডমিশন টেস্টে কি আসে, ইডম ফ্রেজ আসে। আর রেড লেটার ডে এ মানে হচ্ছে একটা স্মরণীয় দিন। কি দিন? স্মরণীয় দিন। এটা একটা ইডম থেকে প্রশ্ন থেকে আসলো, এই প্রশ্ন হলো ইডম থেকে। আমি তোমাকে অবশ্যই বলছি ইডম ফ্রেজ থেকে প্রশ্ন হতেই পারে। আচ্ছা, তো এ রেড লেটার ডে, এখানে তার আমরা কি দিব? এই উত্তরটা কি হবে এটার? এ মেমোরেবল ডে। এটা অপশন ডিতে, হ্যাঁ কি, হ্যাঁ অপশন ডিতে ছিল। এ মেমোরেবল ডে মানে একটা স্মরণীয় দিন। এ মেমোরেবল ডে, এগুলো কিন্তু মুখস্থর পার তোমার ইডিয়ম ফ্রেজটা। এ মেমোরেবল ডে, এটা হবে উত্তরটা। হ্যাঁ, এবার 33 নম্বরে চলে আসছো একটু। 33 নম্বরে আমরা করে ফেলি। হ্যাঁ, 33 নম্বর, 33। চলো, 33তে আমরা দেখবো দ্য মিনিং অফ ড্রাজারি ইজ। ড্রাজারি মানে কি? আচ্ছা, এখানে বলেছিল দ্য মিনিং অফ ড্রাজারি ইজ। ড্রাজারি মিনিংটা কি? হ্যাঁ, তো এটা ভোকাবুলারি থেকে প্রশ্ন আসলো। তো এখানে আমরা ড্রাজারি মানে দেখবো, এখানে প্লিজেন্ট ওয়ার্ক, হার্ড ডাল ওয়ার্ক, ফানি ওয়ার্ক, ইজি ডাল ওয়ার্ক। শোনো, ড্রাজারি মানে হচ্ছে যে কোনো কিছু কষ্টের কাজ করা, ঠিক আছে? তো আমরা অপশন সি নাম্বারে কি ছিল? হার্ড ডাল ওয়ার্ক, ঠিক আছে, কষ্ট এবং নির্বোধ, বা যে কাজে তোমার আরাম নাই, কোনো কষ্ট এবং নির্বোধ কাজগুলো, হার্ড ডাল ওয়ার্ক, এটা হবে উত্তর। হ্যাঁ, ভোকাবুলারি পার্ট জাস্ট। আচ্ছা, এবার 34 নাম্বার একটু দেখো। 34 নাম্বারে কি ছিল? আমরা কোশ্চেনগুলো মিলাই। 34 নাম্বার, 34। চলো, 34 নাম্বারে কি আছে এখানে? 34 নাম্বারে বললো ট্রান্সফর্ম দ্য ফলোইং সেন্টেন্স ইনটু নেগেটিভ, হি হ্যাজ মাচ নলেজ। ক্লাস 9-10 এর প্রশ্ন, ট্রান্সফরমেশন সেন্টেন্স থেকে প্রশ্ন হয়েছে। বলছে হি হ্যাজ মাচ নলেজ, তার কি প্রচুর জ্ঞান রয়েছে। এখন এইটাকে তুমি যদি নেগেটিভ করতে বলে, তোমাকে ট্রান্সফরমেশন সেন্টেন্স করতে বলে, তো আমরা জানি যে মাছ থাকলে, মনে রাখবা, মাছ থাকলে আ লিটল বসাতে হয়। কি বসাতে হয়? আ লিটল। মাছের বদলে আমরা লিটল বসাতে হবে। তাহলে আমরা এখন থেকে দেখি এখানে কোনটা কোনটা আছে। হি হ্যাজ নট লিটল নলেজ, হি ডাজেন্ট হ্যাভ লিটল নলেজ। এখানে অপশন বিতে ছিল যে হি ডাজেন্ট হ্যাভ, যেহেতু তোমাকে নেগেটিভ করতে বলছে এটাকে, তাহলে আমরা কি করব? হি ডাজেন্ট হ্যাভ। আচ্ছা, তারপরে কি? লিটল নলেজ, হি ডাজেন্ট হ্যাভ লিটল নলেজ, এটা আমাদের উত্তর কারেক্ট হবে এখানে। হ্যাঁ, হি ডাজেন্ট হ্যাভ লিটল নলেজ, কারণ আমরা জানি মাস থাকলে কি হবে, জাস্ট আমরা লিটল লিখবো এবং এই যে একটা অক্সিলারির সঙ্গে আমরা নট যুক্ত করে দেব, ব্যাস, হি ডাজেন্ট হ্যাভ লিটল নলেজ। এটা ট্রান্সফরমেশন সেন্টেন্স ক্লাস 9-10 এর প্রশ্ন থেকে এই প্রশ্ন করলো। আচ্ছা, এরপরে দেখো 35 নাম্বারে কি বলেছে? অনেক সহজ, এটা অনেক ইজি। হ্যাঁ, বলতে বেনিভোলেন্ট। বেনিভোলেন্ট একটা ট্রিক্স তোমাকে শেখায়, যারা ভিডিও দেখছো খুবই উপকৃত হবা। যখনই দেখবা বেন আছে, যেমন ধরো তোমার বেনিফিশিয়াল, ঠিক আছে, যখনই দেখবা যে বেন আছে কোন ওয়ার্ডের শুরুতে, তাহলে বেন থাকা এর মানে হচ্ছে ভালো অর্থ দিবে। কি অর্থ দিবে? ওই ওয়ার্ডটার মানে ভালো কিছু হবে। আমরা জানি যে বেনিভোলেন্ট মানে হচ্ছে দয়ালু। তাহলে আমরা এখান থেকে খুঁজবো যে কোনটা। হ্যাঁ, অপশন ডিতে রয়েছে এখানে কি? কাইন্ড। অপশন ডিতে আমাদের ছিল কি? কাইন্ড। তাহলে উত্তর কোনটা হবে এখানে? 35 হবে কাইন্ড। সহজ অনেক এটা। আচ্ছা, 36 নাম্বারে দেখতেছি আমরা পরবর্তীতে কি হয়েছে। 36 নাম্বার কোশ্চেন, যেটা 36 নাম্বারে কোশ্চেন আছে, শি টেক্স ড্যাশ হার মাদার। আচ্ছা, সেন্টেন্সটা লিখি আমি একটু। শি টেক্স ড্যাশ হার মাদার, এই সেন্টেন্সের বাংলা হচ্ছে সে তার মায়ের মতো দেখতে। তো কোনো কিছুর সাদৃশ্যতা বোঝাতে, হ্যাঁ, সে তার মায়ের মতো দেখতে, কোনো কিছুর সাদৃশ্যতা বোঝাতে আমরা আফটার ইউজ করব। কার সঙ্গে? টেক আফটার, ঠিক আছে, এর সঙ্গে আমরা এই টেক আফটার মানে কি? গ্রুপ ভার্ব। এটা প্রশ্ন হচ্ছে কোত্থেকে? গ্রুপ ভার্ব থেকে। তো সাদৃশ্যতা, তাহলে এখানে উত্তরটা কি হবে আসলে? শি টেক্স আফটার হার মাদার। এটা কত নাম্বার ছিল? অপশন বি তেই ছিল, যে টেক্সের সঙ্গে কি বসবে? আফটার। হ্যাঁ, অপশন বি হচ্ছে কারেক্ট আনসার ছিল। শি টেক্স আফটার হার মাদার, যার বাংলা হচ্ছে সে তার মায়ের মতো দেখতে। এবার আমরা 37 নাম্বার প্রশ্নটা করে ফেলি। এবার 37 নাম্বার প্রশ্নটা করি। হ্যাঁ, 37 দেখো, 37 কি হবে? দ্য ফ্রেজ লাইক এ ক্যাট লাভস ক্যাটনিপ। ওকে, এই যে ইডম ফ্রেজ থেকে প্রশ্ন করলো আবার। লাইক এ ক্যাট, একটা বিড়ালের মতো, লাভস ক্যাটনিপ, লাভস ক্যাটনিপ। দেখো, এইসব ইডম ফ্রেজ তোমাকে প্রচুর পরিমাণে মুখস্থ রাখতে হবে, যা তোমার স্পোকেন ইংলিশ অথবা অ্যাডভান্স এই কম্পিটিটিভ এক্সামগুলোতে খুব এগিয়ে রাখবে। সো এর বাংলাটা হচ্ছে, মানে এই ইডম বা বাগধারাটার বাংলা কি? এর বাংলাটা হচ্ছে উইথ গ্রেট অ্যাফেকশন। অপশন এতে ছিল এটা। হ্যাঁ, উইথ গ্রেট অ্যাফেকশন মানে কি? কোনো কিছুর
একদম সুন্দর বা অনেক বেশি করে কি করা, স্নেহমতার মধ্যে পড়া, উইথ গ্রেট অ্যাফেকশন, স্নেহমতার মধ্যে পড়া। এটা ছিল আমাদের 37। এবার 38 কোশ্চেন আমরা দেখো, 38 নাম্বার কোশ্চেনটা কি ছিল? চেঞ্জ দ্য ভয়েস অফ দ্য সেন্টেন্স, শাট দ্য ডোর। আচ্ছা, ভয়েস চেঞ্জ করতে বলছে আবার। প্রথমে ভয়েস চেঞ্জ ছিল, আবার ভয়েস চেঞ্জ দিচ্ছে। আমি কিন্তু বলেছিলাম ভিডিওর মধ্যে যে ভয়েস চেঞ্জ থেকে প্রশ্ন হতে পারে। আচ্ছা দেখো, শাট এটা একটা ভার্ব, তাই না? তাহলে কোনো সেন্টেন্স যদি ভার্ব দ্বারা শুরু হয়, ওইটা কি সেন্টেন্স হয়? ওইটা হয় ইম্পারেটিভ সেন্টেন্স। ওকে, এবার ইম্পারেটিভ সেন্টেন্স যা আছে এর ভয়েস তুমি কিভাবে করবা? লেট প্লাস অবজেক্ট প্লাস বি প্লাস ভি থ্রি, এটা হচ্ছে স্ট্রাকচার। কার? ইম্পারেটিভ সেন্টেন্সের ভয়েস করতে হলে কি তুলে নাও, লেট প্লাস অবজেক্ট প্লাস ভি থ্রি। তাহলে আমরা এখানে কি করবো উত্তরটা? লেট, এবার অবজেক্ট কোনটা আছে? দ্য ডোর। ওকে, লেট দ্য ডোর, তারপরে কি লিখবো? বি প্লাস ভি থ্রি, বি শাট। তাই আমরা একটু দেখি কত নম্বর উত্তরে, দেখো মিলাবো জাস্ট আমরা এখন, যে অপশন সি তে ছিল এটা, লেট দ্য ডোর বি শাট। তাহলে আমরা এখানে কি করব? অপশন সি নাম্বারটা আমরা করে দিব, লেট দ্য ডোর বি শাটেড, এখানে ছিল ভি থ্রি। আমরা তাহলে আমরা কি করবো? এটা সি নাম্বার উত্তর হবে, লেট দ্য ডোর বি শাটেড। ওকে, লেট দ্য ডোর বি, আচ্ছা শাট। ওকে ফাইন। তাহলে আমরা এবার পরেরটা যাচ্ছি, যে অপশন 39, 38, 38 এর মধ্যে কোন কোশ্চেন আছে আমরা দেখি। 38 এর মধ্যে চেঞ্জ দ্য ভয়েস অফ দ্য সেন্টেন্স। ও, এটা 38 ছিল, এটা 38 ছিল, তার 39 করবো আমরা এখন, 39। ওকে, 39 কোশ্চেন। 39 কি আছে? টু রিড বিটুইন দ্য লাইনস, টু রিড বিটুইন দ্য লাইনস, এটাও কিন্তু একটা ইডম, এবং এই ইডমটা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে প্রশ্নে আসতে দেখা গেছে। এবার ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতেও প্রশ্নটা করলো, টু রিড বিটুইন দ্য লাইনস। ঠিক আছে, এটাও ইডম থেকে, ইডম থেকে তুমি 3-4টা প্রশ্ন পেয়ে গেছো, দেখছো? ইডম থেকে 3-4টা প্রশ্ন পাওয়া গেছে। তো টু রিড কেয়ারফুলি, এটা উত্তরটা হবে বি নাম্বারটা। মানে এটা মানে হচ্ছে দুটো লাইনের মাঝখানে বা কোনো দুটো বিষয়ের মাঝখানে খুব ভালো করে বোঝা। হ্যাঁ, কেয়ারফুলি। তাহলে আমরা যে অপশন বি তে পেয়েছিলাম টু রিড কেয়ারফুলি, হ্যাঁ কেয়ারফুলি দেখিয়ে আমরা বলে ফেললাম যে উত্তর হবে কেয়ারফুলি, কারণ এটা বাংলা হচ্ছে দুটো লাইনের মধ্যে যত্ন করে দেখা। টু read carefully to find out any hidden meaning, হ্যাঁ, to read carefully to find out any hidden meaning, to find out any hidden meaning, ফাইন, to find out any hidden meaning, পেয়ে গেলাম আমরা উত্তরটা। এটা হচ্ছে আমাদের 39 এর কোশ্চেন ছিল। হ্যাঁ হ্যাঁ, 25টা প্রশ্ন হয়েছে মোট, আমাদের আরো 10টা প্রশ্ন বাকি আছে। তাহলে আমরা এখন দেখো 40 নাম্বারটা আমরা একটু দেখি, 40 নাম্বারে কি ছিল। হ্যাঁ, 40 নাম্বারটা দেখি আমরা, 40 নাম্বারে কি ছিল এখানে? 40 নাম্বারে ছিল যে আমি তাকে 10 বছর যাবত চিনি। হ্যাঁ, আমি তাকে 10 বছর যাবত চিনি, আমি তাকে 10 বছর যাবত চিনি। তো চিন্তা করো যে যখন আমরা বাংলাতে যাবত পাবো, হ্যাঁ, যাবত চিনি, তখন এটা হয়ে যাবে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। কোন টেন্স আনতে হবে? এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স আনতে হবে। এবার প্রেজেন্ট পারফেক্ট আমরা একটু খুঁজবো এখান থেকে যে কোথায় আছে। আমরা জানি যে স্ট্রাকচার কি, সাবজেক্ট প্লাস হ্যাভ অথবা হ্যাজ প্লাস ভি থ্রি প্লাস অবজেক্ট। তার মানে এখান দেখো অপশন বি তে আমাদের কারেক্ট অপশন পেয়ে গেলাম যে আই হ্যাভ, এবং ভি থ্রি বসাই দিব, নোন, আমি তাকে চিনি, হিম। এবার যাবত আছে না, এই কারণে আমরা ফর লিখবো। হ্যাঁ, আই হ্যাভ নোন হিম ফর, তারপরে কত বছর ধরে তুমি চিনো? 10 ইয়ার্স। এই যে উত্তরটা হয়ে গেল এটা। ট্রান্সলেশন থেকে প্রশ্ন, খুব সহজভাবে প্রশ্নটা করলো। হ্যাঁ, এবার 41 দেখবো এবার আমরা কোশ্চেন থেকে। 41, কত নাম্বারটা? 41। 41 এ কি করছে? হুইচ ওয়ান ইজ দ্য কারেক্ট ইনডিরেক্ট ফর্ম অফ ন্যারেশন। বাহ, ন্যারেশন থেকে প্রশ্ন আসছে। আমরা কিন্তু বলেছিলাম যে ন্যারেশন প্রশ্ন আসতে পারে, ন্যারেশন থেকে প্রশ্ন আসছে। হ্যাঁ, তো এখানে বাক্যটা কি ছিল আমরা তুলে নিই। হি সেইস লেট মি গো ফর এ ওয়াক। আচ্ছা, হি সেইস লেট মি গো ফর এ ওয়াক। দেখো লেটের কিন্তু একটা নিয়ম আছে। হি সেইস লেট মি গো ফর এ ওয়াক, সে বলেছিল চলো হাঁটতে যাই, লেট মি গো ফর এ ওয়াক। এখন আমরা এটা দেখবো যে হি সেইস, আচ্ছা যখনই তুমি দেখবা যে তোমার এরকম লেট থাকবে, হ্যাঁ, আর লেট মি এরকম থাকবে, তখন মনে রেখো তোমাকে মাইট করতে হবে ওখানে। হ্যাঁ, মাইট লিখতে হবে। তাহলে আমরা অপশন থেকে জাস্ট খুঁজে নিব যে কোথায় মাইট আছে, মাইট থাকবে, সেটা উত্তরটা হয়ে যাবে। শর্টকাট নিয়ে তোমাকে শিখতে হবে। হ্যাঁ, যেমন এখানে অপশন এতেই ছিল যে হি সেইজ দ্যাট, এই যে আমরা ইনভার্টেড কমা বাদ দিয়ে কি লিখবো? হি সেইজ দ্যাট, এরপরে লিখবো হচ্ছে হি মাইট গো ফর এ ওয়াক, হি মাইট গো ফর এ ওয়াক, হি মাইট গো ফর এ ওয়াক। তো চিন্তা করো, যখনই আমি কি বললাম,
তুমি লেট মি দেখবা, তখন তোমাকে অবশ্যই মাইট আনতে হবে। আমরা অপশন এতেই মাইট পেয়ে গেছি, আর দেখার তো প্রয়োজন নেই। তাহলে আমরা এখানে এই 41-এ আমরা দেবো কি এ। এবার 42 নাম্বার কোশ্চেনটা দেখি কি আছে। 42 নাম্বার কোশ্চেন দেখো কি আছে। 42তে আমরা দেখি, সো হুইচ ওয়ান ইজ দ্য কারেক্ট ইনডেক্ট ফর্ম অফ ন্যারেশন, এটা তো করলাম মাত্রই জাস্ট নাও। আচ্ছা, আই প্রেফার মিল্ক টি, ওকে, এই গ্যাপে কি বসাতে হবে, আই প্রেফার, আচ্ছা মিল্ক, এই গ্যাপ দিল, বললো টি। তো মনে রেখো প্রেফার এর সঙ্গে প্রিপোজিশন কি বসে বলতো, টু বসে। প্রেফার তো মানে পছন্দ করা, ঠিক আছে। তো আই প্রেফার মিল্ক টু টি, তাহলে এখানে আমরা কি বসাবো, প্রেফারের সঙ্গে সবসময় টু বসবে, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনে ব্যবহার। তাহলে আমরা এখানে অপশন কততে ছিল এটা, অপশন বিতেই ছিল, এটা অপশন বিতেই ছিল কি টু, তাহলে রাইট আনসারটা কি হবে টু। আই প্রেফার মিল্ক টু টি, সবচেয়ে সহজ কোশ্চেন কিন্তু এগুলা। এবার 43 নাম্বারটা দেখি আমরা। 43 নাম্বার দেখো। 43 তে আছে কি, ইফ উইন্টার কামস ক্যান স্প্রিং বি ফার বিহাইন্ড। আচ্ছা, বলছে ইফ উইন্টার কামস, যদি শীতকাল আসে, ক্যান স্প্রিং বি ফার বিহাইন্ড, কামস ক্যান স্প্রিং বি ফার বিহাইন্ড। দেখো ক্যান স্প্রিং বি ফার বিহাইন্ড, এটা কিন্তু বাহাইন্ড উচ্চারণ করি আমরা, হ্যাঁ, বিহাইন্ড না, এটা হচ্ছে বাহাইন্ড উচ্চারণ হবে। ব্রিটিশ প্রনাউন্সিয়েশনে এটাকে বাহাইন্ড বলা হয়। সো আচ্ছা, এই লাইনটা দ্বারা এক্সপ্রেশন দ্বারা কি বুঝতেছো দেখো, বলছে শীত যদি আসে তাহলে বসন্ত কি দেরি করবে, মানে তোমার যদি জীবনে যদি কষ্ট আসে তাহলে কি তোমার সুখ বেশি দেরি করবে। আমরা জানি যে কষ্টের পরে বা দুঃখের পরে কি আসে, সুখ আসে। তার মানে এখানে আসলে আমরা কি ছিলাম, এখানে রাইটার ছিল এখানে আশাবাদী। তো আশাবাদের ইংরেজিটা কি, সি নাম্বার ছিল অপটিমিজম। হ্যাঁ, অপটিমিজম মানে হচ্ছে আশাবাদী, তাহলে উত্তর কি হবে এটা। সে এই সেন্টেন্স দ্বারা এক্সপ্রেস করছে কি অপটিমিজম, আশাবাদী, সে কি হোপফুল ছিল। এবার আসো 44 নাম্বার আমরা করি একটু, হ্যাঁ 44 নাম্বারটা করে ফেলি। বলছে মে ইউ লিভ লং, হোয়াট টাইপ অফ সেন্টেন্স ইজ ইট। আচ্ছা, কত সুন্দর কোশ্চেন, কত মজার কোশ্চেন, দেখো এত সহজ কোশ্চেন করছে যে মে ইউ লিভ লং, তুমি দীর্ঘজীবী হও। তো আমরা জানি, হ্যাঁ, যে আমরা সবাই জানি এটা, যদি কোনো সেন্টেন্স মে দ্বারা শুরু হয় অথবা লং দ্বারা শুরু হয়, তাহলে ওই সেন্টেন্সকে আমরা কি বলবো, অপটেটিভ সেন্টেন্স। এটা কোন সেন্টেন্স, অপটেটিভ সেন্টেন্স, হ্যাঁ, প্রার্থনামূলক বাক্য আর কি, প্রার্থনামূলক বাক্য। মে ইউ লিভ লং, মে অথবা লং দ্বারা শুরু হলে সেটা অপটেটিভ সেন্টেন্স হয়, প্রার্থনামূলক বাক্য হবে। সো এরপরটা দেখি আমরা, অপশন, এটা কিন্তু অপশন সি ছিল, হ্যাঁ, অপশন সি ছিল অপটেটিভ সেন্টেন্স। আচ্ছা, 45 আমরা দেখবো পরের কোশ্চেনটা কি আছে। 45 কোশ্চেনটা দেখি আমরা। দ্য মিনিং অফ কনসাইজ। আচ্ছা, মিনিং অফ কনসাইজ, এই কনসাইজ মানে হচ্ছে সংক্ষিপ্ত করা, হ্যাঁ, তাহলে এটা উত্তরটা কি হবে আমাদের, মিনিং অফ কনসাইজ অপশন এতেই ছিল উত্তরটা, শর্ট অ্যান্ড ক্লিয়ার, ছোট করা এবং পরিষ্কারভাবে বলা, কনসাইজ, হ্যাঁ, শর্ট অ্যান্ড ক্লিয়ার মানে সংক্ষিপ্ততা, শর্ট অ্যান্ড ক্লিয়ার। এবার 46 পেজ নাম্বার, আমরা হচ্ছে কোশ্চেন নাম্বার কত, 46। কোশ্চেন 46 এ কি আছে দেখো একটু। দ্য ওয়ার্ড ভ্যারি ইজ এ বায়ান, ভ্যারি মানে কি ভাই, বলছে ভ্যারি কি, ভ্যারি মানে হচ্ছে পৃথক করা, পার্থক্য করা। তাহলে এটা কোনো কিছু করা তো ভার্ব, তাই না, ভার্ব। তাহলে আমরা এটা অপশন, এটা উত্তর দিব, এটা কি ভার্ব নাকি অ্যাডজেক্টিভ, অপশনে দিছিল ভার্ব, এটা একটা ভার্ব। ভ্যারি তো কাজ করা বোঝায়, ঠিক আছে, ভার্ব হবে। এবার 47 নাম্বার দেখো একটু। 47 নাম্বারে কি ছিল, 47 ছিল কোনটা, কোশ্চেনটা আমরা দেখি। fill in the gaps, I dash stuff than bake। আচ্ছা, সিম্পল ভাবে একটা তোমাকে বোঝাই, তাহলে খুব সহজে উত্তর করা যেত এটাকে। আমি এইচএসসি শিক্ষার্থীদেরকে তো এটা ওয়ার্ডস এন্ড ফ্রেজ যখন করাই তখনই আমি এটা বলে দিই, আই স্টাফ দেন বেক। দেখো যখনই কোনো সেন্টেন্সে দেন থাকবে, কি থাকবে, দেন, তখন ওই গ্যাপে তোমাকে বসাতে হবে উড রাদার। কি বসাতে হবে, উড রাদার, কারণ এটা একটা চেনার উপায় যে উড রাদারের পরে কি বসে, দেন বসে। তাহলে আই উড রাদার স্টাফ দেন বেগ, আমি বরং না খেয়ে থাকবো তাও ভিক্ষা করব না, এরকম বাক্য। এইচএসসি পরীক্ষায় ওয়ার্ডস এন্ড ফ্রেজেস তুমি পড়েছো হয়তো। আচ্ছা, এরপরে 48 নাম্বার দেখো কি হবে। 48 নাম্বারে দ্য অ্যান্টোনিম অফ জেনারাস। জেনারাস মানে কি, সহজ অ্যান্টোনিম দিয়েছে কিন্তু, জেনারাস মানে কি বলো, উদার। হ্যাঁ, বলছে অ্যান্টোনিম বিপরীত শব্দ, তাহলে কি এখানে ছিল পোলাইট মানে ভদ্র, কাইন্ড মানে তো দয়ালু হবে না, হেল্পফুল সাহায্য করা হবে না। তাহলে অপশন বিতেই ছিল কি সেলফিশ, অপশন বি ছিল কি সেলফিশ, স্বার্থপর। তাহলে এটা কি, এটা অ্যান্টোনিম চেয়েছিল, অ্যান্টোনিমটা কি হবে, অপশন বি থেকে অপশনটা নিব আমরা,
সেলফিশ। জেনারাস মানে তো উদার বা মহানুভবতা, আর সেলফিশ মানে স্বার্থপর। তাহলে 49, এবার 49 দেখো। 49 কি আছে? লাইফ ইজ এ রোলার কোস্টার উইথ ইটস আপস অ্যান্ড ডাউনস, সো ইজ অ্যান এক্সাম্পল অফ মেটাফোর। এটা মেটাফোর হবে বি নাম্বারটা। হ্যাঁ, আমি একটু লিখি, কোশ্চেনটা লিখে দিই। লাইফ ইজ এ রোলার কোস্টার, লাইফ ইজ এ রোলার কোস্টার, এমন ছিল ব্যাপার, এমন ছিল। লাইফ ইজ এ রোলার কোস্টার উইথ ইটস আপস অ্যান্ড ডাউনস, উইথ ইটস আপস অ্যান্ড ডাউনস, জীবনের উত্থান পতন দিয়ে লাইফ একটা রোলার কোস্টারের সঙ্গে তুলনা করা হয়। আচ্ছা ফাইন, তাহলে এখানে বলছে এটা কি সিমিলি নাকি মেটাফোর? ব্যাপারটা হচ্ছে যদি এটা সিমিলি হইতো, সিমিলি বা এগুলোকে বলা হয় ফিগার অফ স্পিচ। কি বলে এটাকে? যারা ইংরেজিতে অনার্স করবা তারা ফার্স্ট ইয়ার থেকে কি এই ফিগার অফ স্পিচ তোমাকে কষ্ট দিবে, ভোগাবে। হ্যাঁ, ফিগার অফ স্পিচ। তো অপশন এ তে ছিল কি এটা? এপিগ্রাম। অপশন বি তে মেটাফোর, সি তে সিমিলি। দেখো এখানে বি নাম্বারটা ছিল কি মেটাফোর। হ্যাঁ, অপশন এর উত্তর কিন্তু মেটাফোর হবে। মেটাফোর এর বাংলা হচ্ছে রূপক। মেটাফোর বাংলা কি? রূপক। শোনো, যদি এটা সিমিলি হইতো তাহলে কিন্তু সিমিলি চেনার একটা উপায় আছে। দেখো সিমিলি হইলে সেখানে অ্যাস থাকে অথবা লাইক থাকে, হ্যাঁ, অথবা সো থাকে, এমন থাকে। বাট এখানে কি আছে বলতো? অ্যাস, লাইক, সো নাই। যদি না থাকে তাহলে সেটা কি হবে? মেটাফোর। মেটাফোরটা কি? এ কম্পারিজন বিটুইন টু ডিফারেন্ট থিংস, মানে দুইটা ভিন্ন জিনিসের মধ্যে তুলনা করা বোঝাবে। ওকে, তো লাইফের সঙ্গে তুলনা করছে কার? রোলার কোস্টারের। তাহলে এখানে তুলনার মধ্যে আমরা মেটাফোর ইউজ করবো, কারণ এখানে সিমিলিতে অ্যাস তো লাইক থাকে নাই, তাহলে আমরা জাস্ট সরাসরি খাবি হচ্ছে মেটাফোর। এই টপিকটার নাম কি? ফিগার অফ স্পিচ। হ্যাঁ, বা একে তুমি বলতে পারো লিটারারি ডিভাইস। লিটারারি ডিভাইস। চলে আসলাম লাস্ট কোশ্চেনে। অনেকক্ষণ ধরে ভিডিও করতেছি আমরা, এখন 50 নাম্বার কোশ্চেন চলে আসলাম। সো আ পিস অফ কেক। আরে মজার ব্যাপার হচ্ছে আমি পরশুদিন না একটা ভিডিও করলাম, এ পিস অফ, আমি বলছিলাম কি প্রথমে দেখবা ভিডিওর মধ্যে আছে যে দিস গ্রামার এক্সারসাইজ ইজ আ পিস অফ এ কেক। এখানে পিস অফ এ কেক মানে কি? আমি পরশুদিন ভিডিও করছি এটা নিয়ে, এটাই চলে আসছে পরীক্ষায়। দেখো আ পিস অফ এ কেক এর মানে হচ্ছে সহজ কি করা, এর মানে হচ্ছে সহজ আর কি। হ্যাঁ, কোন সহজ কাজ করা, মানে কোনো কাজ কঠিন না, এমন সহজ কাজ করা। সো পিস অফ এ কেক, এটা অপশন ডি তেই একমাত্র ছিল যে এ টাস্ক, এটা এমন একটা কাজ, এ টাস্ক দ্যাট ক্যান বি যা সম্পূর্ণ করা যেতে পারে অ্যাকমপ্লিশড ভেরি ইজিলি, খুব সহজে কি করতে পারে? অ্যাকমপ্লিশ মানে কি করা? সম্পূর্ণ করা। অ্যাকমপ্লিশড ভেরি ইজিলি মানে খুব সহজভাবেই সেটা কি করা যায়? সম্পন্ন করা যায়। তো এই পিস অফ কেক মানে কি? সহজ, ইজি। আচ্ছা, তাহলে আমাদের কোশ্চেনও কি ছিল? ইজি ছিল। তো অনেকের কাছে হয়তো কোশ্চেনটা খুবই টাফ লাগতে পারে, ডিফিকাল্ট লাগতে পারে, কিন্তু যারা ভালোভাবে পড়াশোনা করেছো, প্রিপারেশন নিয়েছো, আই হোপ সবার পরীক্ষা ভালো হয়েছে। এবং যারা আজকে ভিডিওটা এতক্ষণ ধরে যারা ধৈর্য নিয়ে দেখেছো তারা অবশ্যই অবশ্যই অনেক ভালো কিছু করতে পারবে লাইফে, কারণ তোমাদের ধৈর্য আছে, ইউ হ্যাভ পেশেন্স। আচ্ছা, সো যারা এই বছর পরীক্ষা দিয়েছো তোমাদের শুভকামনা রইল, সবার চান্স হোক আশা করি। এবং যারা আগামী বছর এই ভিডিওটা দেখবা বা প্রিভিয়াস কোশ্চেন সলভের কোনো বিকল্প নাই, সো ইউ হ্যাভ টু প্র্যাকটিস আ লট। আসসালামু আলাইকুম এভরিওয়ান, থ্যাংক ইউ।